কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ৩৬ দিন ধরে উত্তপ্ত ছিল বাংলাদেশ। প্রবল জনরোষের মুখে পড়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের পক্ষে রায় দিলেও ৯ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আটক আন্দোলনকারীদের মুক্তি, সমস্ত মামলা প্রত্যাহার, কোটা আন্দোলনে হামলাকারীদের শাস্তি সহ আরও কিছু দাবি ছিল আন্দোলনকারী ছাত্রদের। এক পর্যায়ে ৯ দফা দাবি রূপ নেয় এক দফায় শেখ হাসিনার পদত্যাগ। কিভাবে এই মাত্র ৩৬ দিনে দিন বদলে দিল ছাত্র জনতার এই আন্দোলন? ৫ জুন ২০২৪ সোমবার সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায়। ৬ জুন ২০২৪ মঙ্গলবার সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালে আদালতের দেওয়া রায় বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। ৯ জুন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে আবারও বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি মানতে সরকারকে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেন তারা। ১ জুলাই কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে ৪ জুলাইয়ের মধ্যে দাবির বিষয়ে চূড়ান্ত সুরাহার আবেদন জানানো হয়। ২ জুলাই আন্দোলনকারীরা এই দিন বেলা ২:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে নীলক্ষেত সায়েন্স ল্যাবরেটরি ও বাটার সিগন্যাল মোড় ঘুরে শাহবাগে গিয়ে থামে। সেখানে তারা ১ ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে। ৩ জুলাই এই দিন আন্দোলনকারীরা ঢাকার শাহবাগ মোড় ১.৫ ঘন্টার মতো অবরোধ করে রাখেন। একই দাবিতে আরও ৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ করেন। ৪ জুলাই সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার বিষয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত হয়নি। শিক্ষার্থীরা দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ করে আর ঢাকায় শাহবাগ মোড় অবরোধ করে রাখে ৫ ঘন্টা। ৫ জুলাই ছুটির দিন শুক্রবারও বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। চট্টগ্রাম, খুলনা ও গোপালগঞ্জে সড়ক অবরোধ। ৬ জুলাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগের দিনের মতোই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি করা হয়। এ সময় আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস, পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট এবং সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন। তার নাম দেওয়া হয় বাংলা ব্লকেড। ৭ জুলাই বাংলা ব্লকেডে স্থবির রাজধানী, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা। ৮ জুলাই ঢাকার ১১টি স্থানে অবরোধ, ৯টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ৩টি স্থানে রেলপথ অবরোধ এবং ৬টি মহাসড়ক অবরোধ। সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাশের দাবি। ৯ জুলাই হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ২ শিক্ষার্থীর আবেদন। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা ৪ ঘন্টা পর অবরোধ তুলে নেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে পরদিন সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট নামে অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ১০ জুলাই সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে কোটার বিষয়ে পক্ষগুলোকে ৪ সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ আপিল বিভাগের। ১১ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা বিরোধী আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করেছেন। এটি অনভিপ্রেত ও সম্পূর্ণ বেআইনি। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন। ১২ জুলাই কোটা সংস্কারের দাবিতে শুক্রবার ছুটির দিনেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। ১৩ জুলাই সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা পরিস্থিতিকে সহিংস করে তোলে। ১৪ জুলাই গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোটা বিষয়ে আমার কিছুই করার নেই। শেখ হাসিনা আরেক প্রশ্নের জবাবে বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? একই দিনে পদযাত্রা কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে আন্দোলনকারীরা জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সরকারকে ২৪ ঘন্টা সময় বেঁধে দেন। ১৫ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখিয়ে ছাড়বেন বলে মন্তব্য করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। ১৬ জুলাই রংপুরে আন্দোলনকারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের বুলেটে নিহত হওয়ার সচিত্র ছবি প্রকাশ। সারা দেশে দিনভর ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ।
17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বিতরণ করে রাজনীতিমুক্ত ঘোষণা। ছুটির দিনেও ঢাকা সহ সারা দেশের বিভিন্ন এলাকায় ছাত্র বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ। রাতে 7:30টায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। 18 জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশ ছিল প্রায় অচল। সারা দেশে বিজিবি মোতায়েন। 19 জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। রাজধানী ঢাকা ছিল কার্যত অচল, পরিস্থিতি ছিল থমথমে। আন্দোলনকারীরা জানান 9 দফা দাবি না মানা পর্যন্ত চলবে। রাতে সারা দেশে কারফিউ জারি, সেনাবাহিনী মোতায়েন, ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ। 20 জুলাই দেশ জুড়ে কারফিউ, সেনা মোতায়েন, সাধারণ ছুটি ঘোষণা, রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ, ধাওয়া ও গুলি। 21 জুলাই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের রায়। কোটা প্রথা হিসেবে মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র জাতিগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% নির্ধারণ করা হয়। 22 জুলাই কোটা প্রথা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপন অনুমোদন দেন প্রধানমন্ত্রী। 23 জুলাই কোটা প্রথা সংস্কার করে প্রজ্ঞাপন জারি। রাতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু। 24 জুলাই কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রাশিদের খোঁজ পাওয়া গেছে। 25 জুলাই প্রধানমন্ত্রীর মেট্রো স্টেশন পরিদর্শন, বললেন আমি জনগণের কাছে বিচার চাইছি। 26 জুলাই এলাকা ভাগ করে চলছে ব্লক রেইড, সারা দেশে অভিযান, সারা দেশে অন্তত 555টি মামলা। নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নেয়। 27 জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও 2 সমন্বয়ককে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তারা হলেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। 28 জুলাই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে হেফাজতে নেয় ডিবি। ডিবির হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ক এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের কথা বলেছেন। মোবাইল ইন্টারনেট 10 দিন পর সচল। 29 জুলাই জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের বৈঠকে। 6 সমন্বয়ক ডিবি হেফাজতে, যাদেরকে নিয়ে মশকরা করেন না এক শুনানিতে এই মন্তব্য করেছে হাইকোর্ট। 30 জুলাই হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল, জাতিসংঘ মহাসচিবের বিবৃতি, স্বচ্ছ তদন্তের আহ্বান। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের প্রোফাইল পিকচার লাল রঙের ফ্রেমে টাঙিয়েছেন অনেকে। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। 31 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচির পর বৃহস্পতিবারের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। এই দিনে কর্মসূচির নাম দেওয়া হয় রিমেম্বারিং আওয়ার হিরোজ। 1 আগস্ট ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। 2 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুমার নামাজের পর প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয়। 28 জেলায় এই কর্মসূচি পালিত হয়। শিক্ষক ও নাগরিক সমাজের দ্রোহযাত্রা কর্মসূচি পালন। শিল্পী সমাজের ব্যতিক্রমী প্রতিবাদে সামিল হন সর্বস্তরের মানুষ। 3 আগস্ট সরকারের পদত্যাগের 1 দফা দাবিতে উত্তাল বাংলাদেশ। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হন শিক্ষার্থীসহ হাজারো জনতা। 4 আগস্ট সরকারের পদত্যাগের 1 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিনে সারা দেশে 18 জেলায় ব্যাপক সংঘাতের খবর, 114 জনের মৃত্যু। 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা। গণভবন, সংসদ ভবনে ঢুকে পড়ে অসংখ্য মানুষ। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন, আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন।